নিউ ইয়র্কে গোলাপের 9 বাড়ির সন্ধান পেয়েছে দুদক, ব্যাংকে 97 কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে কেজিতে 6 টাকা, সংকট কাটছে সয়াবিন তেলের। চট্টগ্রাম বন্দরে মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাস তদারকি, 2 লাইটারের জাহাজ জব্দ। ভুয়া এনআইডি আর ব্যবসায়ী পরিচয়ে বাড়ি ভাড়া নিয়েছিল আরসা সদস্যরা। ধর্ষণ প্রতিরোধে ন্যায় বিচার প্রতিষ্ঠার বিকল্প নেই বলছেন বিশিষ্টজনেরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। সংবাদ আরও থাকছে। অপেক্ষার পালা ঘুচল, 9 মাসে ফিরলেন মহাকাশে আটকে পড়া 2 নভোচারী। অবশেষে দুদকের জালে লুটেরা দখলবাজ আব্দুস সোবহান গোলাপ। যুক্তরাষ্ট্রের কুইন্সে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বিশেষ সহকারীর 9টি ফ্ল্যাট ও বাড়ির সন্ধান পেয়েছে দুদক। দুপুরে দুদক মহাপরিচালক আক্তার হোসেন তথ্য নিশ্চিত করেন। এছাড়াও 68 কোটি টাকা অবৈধ সম্পদ ও 97 কোটি টাকার অর্থ আত্মসাতের দায়ে গোলাপের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। দখল দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করাই ছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও মাদারীপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপের নেশা। নিজের দুর্নীতিতে ডুবেছিলেন, অবৈধভাবে সম্পদ দখলের অন্যের হয়েও পালন করেছেন লাঠিয়ালের ভূমিকা। কুখ্যাত ব্যাংক মাফিয়া এস আলমের পক্ষে 21 টেলিভিশনও প্রায় 10 বছর দখল করে লুটপাট করেছেন আব্দুস সোবহান গোলাপ। এবার সেই গোলাপের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। যুক্তরাষ্ট্রের কুইন্সে 9টি ফ্ল্যাট ও বাড়ি, যার বাংলাদেশি মূল্য 32 কোটি টাকা। এছাড়াও মোট 68 কোটি 75 লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। 51টি ব্যাংক হিসেবে মোট 97 কোটি 63 লাখ টাকার মানি লন্ডারিংয়ের মামলা করেছে দুদক। মোহাম্মদ আব্দুস সোবহান মিয়া ওরফে গোলাপ ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে 9টি ফ্ল্যাট ও বাড়ি সহ অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এর আগে 2016 সালে আব্দুস সোবহান আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। সপ্তাহের ব্যবধানে মিনিকেটের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 6 টাকা। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, চালের বাজার নিয়ন্ত্রণে রাইস মিলগুলোতে অভিযান চালানো খুবই জরুরি। তবে সয়াবিন তেলের সরবরাহ ও দাম স্বাভাবিক হয়েছে। তৌহিদুর রহমানের রিপোর্ট। এবারের রমজানে সবজিসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকলেও প্রতিদিনই বাড়ছে চালের দাম। 15 দিনে মিনিকেট চালের কেজিতে দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। ভালো মানের মিনিকেটের কেজি 90 টাকার চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে। রোজার শুরুতে ছিল 80 টাকা। আগে ছিল আপনার যেটা বললাম ব্র্যান্ডের, আপনার 70 72 হতে 80 টাকা ছিল আগে, এখন 80 থেকে 90 টাকা। চালের দামের এই ঊর্ধ্বগতিতে বিপাকে সাধারণ মানুষ। দামটা অবশ্যই আরও রিজনেবল থাকা উচিত, স্পেশালি এই রমজানের মধ্যে। কঠিন সময় যেতেছে রোজার জন্য, সবাই বলতেছে, দেখতেছি টিভিতেও আমরা দেখতেছি, এটা সরকার একটু দৃষ্টি দেওয়া উচিত। তবে বিক্রেতাদের দাবি মোটা চালের দাম বাড়েনি। বর্তমান বাজারে ইন্ডিয়ান চাউল আছে দেখে দেশে চাউলের দাম এতটুকু আছে। চালের বাজার স্বাভাবিক করতে সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকরী অভিযানের পরামর্শ দিয়েছে ভোক্তাদের সংগঠন ক্যাব। যারা এই চাল সংকটের মূলভোতা তারা আবার আমদানিকারক এবং তারাই কিন্তু দাম নির্ধারণ করছে। আমরা সরকারকে বারবার পরামর্শ দিয়ে আসছিলাম, সেটা হলো যে আমদানিকৃত যে চালগুলি আছে এগুলি আসলে কোথায় যাচ্ছে, কি পরিমাণ আমদানি হলো, এইটা একটু তদারকের আওতার মধ্যে রাখার জন্য। এদিকে সাধারণ মানের লেবুর হালি বিক্রি হচ্ছে 80 টাকায়।
আমার এখানে দাদা 140 টাকা আলির থেকে 80 টাকা আলি পর্যন্ত। সর্বোচ্চ 40 টাকার লেবু এখন 80 টাকা চাইতেছে আলি। গত সপ্তাহে নিচ্ছি 100 টাকা 1 ডজন, আজকে 100, ওই 10 টাকা নিছে। অন্যান্য তরকারি মোটামুটি একটা রিজনেবল প্রাইস আছে, কিন্তু লেবু মানে প্রচুর দাম। সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানান বিক্রেতারা। এখন সয়াবিন তেল অর্ডার করলে আমাদেরকে কোম্পানি সরাসরি সয়াবিন তেলে দিচ্ছে। সোয়াবিন, পাম, সুপার, ইনটেক তেল, এখন তেলের কোনো সংকট নেই। রমজানের শুরুতে সয়াবিনের সরবরাহ সংকট ছিল চরমে। কিছু ক্ষেত্রে অন্য পণ্য ক্রয়ে শর্তে পাওয়া যেত সয়াবিন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বিভিন্ন লাইটারের জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। দুপুরে এমন অভিযোগে নৌবাহিনীর সহায়তায় বন্দর কর্তৃপক্ষ সেখানে অভিযান চালায়। এ সময় ফিটনেস না থাকায় দুটি লাইটার জাহাজ জব্দ করে তারা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। মাদার ভেসেল থেকে পণ্য খালাসের পর সেসব পণ্য নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে কিনা তা তদারকি শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সয়াবিন তেলসহ আমদানি করা ভোগ্যপণ্য নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছে নদীতে ভাসমান গুদাম বানিয়ে সংকট তৈরির অভিযোগ উঠায় দুপুরে চালানো হয় বিশেষ এই অভিযান। সমুদ্রে চলাচলের ফিটনেস না থাকায় দুইটি লাইটার জাহাজকে জব্দ করা হয়। পণ্য নিয়ে লাইটারের জাহাজ 72 ঘন্টার মধ্যেই বন্দর চ্যানেল ত্যাগ করছে কিনা তা মনিটরিং করা হয় বলে জানান নৌবাহিনীর সদস্যরা। যারা 72 ঘন্টার বেশি অবস্থান করবে তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমাদের অনুষ্ঠান যে অভিযানটা শুধু আজকেই না, এটা প্রতিদিনই আমরা করতেছি। দেশের বিভিন্ন আভ্যন্তরীণ রুটে পণ্যবাহী লাইটার জাহাজ চলাচল স্বাভাবিক আছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা অনেক দিন ধরে এটার জন্য কাজ করে যাচ্ছি। গত পরশুদিনও আমরা অভিযান চালিয়েছি। তো আজকে আমরা অভিযানে দেখেছি সয়াবিন তেল মজুত করে রেখেছে কিনা কোনো লাইটার ভেসেলে, এটা আমরা চেক করেছি। মজুত করে রেখেছে এরকম কোনো লাইটার ভেসেল আমরা পাইনি। একটা আমরা ভেসেল পেয়েছি যেটা আজকেই আনলোড করে ফেলবে। বন্দর সংশ্লিষ্টরা জানান এ পর্যন্ত 1000-এর বেশি লাইটারের জাহাজে অভিযান চালানো হচ্ছে। জরিমানা করা হয়েছে কয়েকটি জাহাজকে। মজুতদারির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাতে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন তারা। এ সময় সেনাপ্রধান তাঁর সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। সদ্য সমাপ্ত বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন সুপারিশ বিষয়েও অবহিত করেন জেনারেল ওয়াকারুজ্জামান। এছাড়া জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র জনতার চিকিৎসায় সেনাবাহিনীর বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করে এ সময় প্রধান উপদেষ্টা ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাও প্রদান করেন। পুলিশ বাহিনীর কল্যাণ নিশ্চিত করতে 5 দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। বুধবার স্বরাষ্ট্র সচিব ও সংশ্লিষ্টদের সাথে বৈঠকের পর এ নির্দেশনা দেন তিনি। বাহিনী সদস্যদের কর্মদক্ষতা বাড়ানোর নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। 5 আগস্টের গণঅভ্যুত্থানে জনগণের মুখোমুখি দাঁড়িয়ে বড় ধরনের ধাক্কা খায় পুলিশ বাহিনী। এরপর থেকে অনেকটাই যেন নির্জীব পুলিশ বাহিনী। এমন পরিস্থিতিতে গত সোমবার বাহিনীটির শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠকে নিজেদের সমস্যা খোলামেলাভাবে তুলে ধরেন পুলিশ কর্মকর্তারা। পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবে না। পুলিশ বাহিনীর এসব সমস্যার সমাধানে কি করা যায় তা ঠিক করতেই বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় পুলিশ বাহিনীর কল্যাণে 5 দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এগুলো হলো ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা, পুলিশের জন্য নতুন 364টি পিকআপ ও 140টি প্রিজন ভ্যান কেনা, পুলিশের চলমান নির্মাণ প্রকল্পের যেগুলোর কাজ 70% নিচে সম্পাদিত হয়েছে সেগুলোতে অর্থ ছাড় করা, ভাড়াকৃত ভবনে অবস্থিত 65 থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা,
এসআই ও এএসআইদের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করা, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি এবং করণীয় ঠিক করতে পুলিশ বাহিনীকে এখনই উদ্যোগ নেওয়ার নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। চরমপন্থা ও উগ্র ধর্মীয় মতবাদ মাথাচাড়া দিয়ে উঠলে গণতন্ত্রের কবর রচনা হবে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এতে ইমেজ সংকটে পড়বে দেশ। একটি রাষ্ট্র এবং সমাজের জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয় সামাজিক সম্প্রীতি ও মূল্যবোধ যদি বিনষ্ট করে দেওয়া যায়, তখনই সমাজ ব্যবস্থা অবক্ষয়গ্রস্ত, ভঙ্গুর, নিষ্ঠুর এবং অমানবিক হয়ে ওঠে। ভঙ্গুর রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা উগ্রবাদ আর চরমপন্থা বিকাশের এক উর্বর ভূমিতে পরিণত হয়। কেবল আইন সংস্কার নয়, ধর্ষণ প্রতিরোধে ন্যায় বিচার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশিষ্টজনেরা। ধর্ষণ নির্যাতন রোধে আইনগত সুরক্ষায় করণীয় বিষয়ে জাতীয় প্রেসক্লাবে মতবিনিময় সভায় বক্তারা বলেন, সরকার, জনগণ ও বিচার বিভাগের সম্মিলিত প্রচেষ্টায় সামাজিক এই ব্যাধি নির্মূল করা সম্ভব। সোহেল সামির রিপোর্ট। সম্প্রতি দেশে ধর্ষণ ও নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন নারী সমাজ। করণীয় ঠিক করতে প্রেস ক্লাবে আলোচনায় বসে মানবাধিকার ও নারী সংগঠনগুলো। ধর্ষণ একটি সামাজিক সমস্যা, এটি প্রতিরোধে সরকার, জনগণ ও বিচার বিভাগের সমন্বিত প্রচেষ্টার উপর গুরুত্ব দেন সাবেক এই বিচারপতি। আইন সংস্কার করার জন্য যে ইন্টারিম গভর্নমেন্ট কে আমি যতটা না ধন্যবাদ দিব, তার চাইতে আমি বেশি ধন্যবাদ দিব যদি তারা নিরপেক্ষভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য বেশি সচেষ্ট হন। একজন বিচারকের আসনে বসে যতক্ষণ সে না মনে করবে যে সে ইন্ডিপেন্ডেন্ট কাজ করছে। সামাজিক আপোসরফা, ডিএনএ ল্যাবের অপ্রতুলতার বিষয়গুলো আইন সংস্কারের মধ্যে নেই বলে অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। একটা 14 বছর মেয়েকে তো বিয়ে দিতে পারছে, এবং বিয়ের পরে সে যখন তার স্বামীর সাথে তার কি সম্মতি দেওয়ার সেই মানসিকতা হয়েছে, সেই কথাগুলো কিন্তু আমাদের আসতে হবে। এ বিষয়ে নিজের মতামত তুলে ধরেন সিনিয়র এই আইনজীবী। একটা মেয়ে তার কোনো কিছু হারায় নাই, একটা জায়গায় গলা এখানে একটা কেটে গেলে যেরকম, সেখানে সে যদি কোনো কারণে সে ভিক্টিম হয় আঘাত, সে আঘাত একটা, এইটা কিন্তু আমার মিডিয়াকে সেইভাবে কিন্তু আমাদের করতে হবে। কোনো নারী নয়, ধর্ষককেই প্রমাণ করতে হবে যে সে ঘটনার সাথে জড়িত ছিল কিনা। আমাদের আইনের মধ্যে আমরা এটাকে কিভাবে নিয়ে আসতে পারি। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের শিকার হওয়া 5 বছরের শিশুটির শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফরেনসিক পরীক্ষা করে এই আলামত পেয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার। এদিকে শিশুটিকে ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার হওয়া কিশোরের অবস্থাও শঙ্কামুক্ত নয় বলছেন চিকিৎসকরা। এই ঘটনায় ধর্ষণের অভিযোগে একটি এবং পুলিশের উপর হামলার অভিযোগে আলাদা মামলা হয়েছে। মাহতাব বিনহাজের রিপোর্ট। মঙ্গলবার রাত 11টা রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়ায় গণপিটুনির শিকার রবিউল ইসলাম ওরফে জানমিয়া নামে এক কিশোর। 5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় নিয়ে যাওয়ার সময় খিলক্ষেত বাজার ঘেরাও করে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয় বিক্ষুব্ধরা। গণপিটুনির পাশাপাশি পুলিশের গাড়িও ভাঙচুর করে তারা। আহত হন পুলিশের কয়েকজন সদস্য। রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় আহত কিশোর সহ ভিকটিম শিশুটিকে। মেয়ে ভালো আছে, মেয়ের সমস্যা নেই, ছোট বাচ্চাটা, ছেলেটা তো ছোট, বেশি বড় না। এদিকে গুরুতর আহত কিশোরের দাবি, ঘটনার সঙ্গে জড়িত নয় সে। সন্দেহের বশেই গণপিটুনি দেয়া হয়েছে তাকে। সন্দেহ করে আজকে আমার মারছে। আমি আমার ছোট ফেরেস্তার মতো বোন, আমি কিছু করছি না, আজকে সন্দেহ করে আমার মারছে। কালকে রোজা রাখতে, রোজা লয়া কালকে আমার কি মায়। স্বজনদের অভিযোগ, ধর্ষণের শিকার শিশুটির পরিবারের সাথে তাদের পূর্ব শত্রুতার কারণে রবিউলকে এভাবে ফাঁসানো হয়েছে। আমার বাবা অন্যায় করতে পারে না, আমার বাবা মাদ্রাসাত পড়ছে, আর 2-3 মাস ধরে শঙ্কামুক্ত না হলেও রবিউলের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান চিকিৎসক। মাথার ব্রেনের ভিতরে কোনো রক্তক্ষরণ বা এই জাতীয় কিছু নাই। তো এখন আজকের যে কন্ডিশন, সেটা তার শারীরিক অবস্থায় স্থিতিশীল আছে। এই ঘটনায় খিলক্ষেত থানায় মামলা করেছে ভিকটিম শিশুটির বাবা। মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। খিলক্ষেত মধ্যপাড়ার গতকালের ঘটনায়
ভিকটিমের বাবা বাদী হয়ে নারী নির্যাতন মামলা করে, সেই মামলায় একজন কিশোর আরেস্ট দেখানো হয়েছে। এ বিষয়ে কোর্টে প্রতিবেদন দেওয়া হচ্ছে। পুলিশের উপর হামলার ঘটনায় বাদী হয়ে আরেকটি মামলা করেছে পুলিশ। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পুলিশের কাজে বাধার জন্য পুলিশ বাদী হয়ে একটা মামলা করছে, সেই মামলায় দুজনকে আমরা কোর্টে প্রেরণ করেছি। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। ধর্ষকের সন্তান লালন করতে গিয়ে বিপর্যস্ত এক তরুণী। 2 বছর আগে 4র্থ শ্রেণীতে পড়া অবস্থায় ধর্ষণের শিকার হয়ে কন্যা সন্তানের জন্ম দেন ওই স্কুল ছাত্রী। এরপর সামাজিক অবহেলা ও মামলা তুলে নিতে ধর্ষকের হুমকি সহ নানা কারণে বিপর্যস্ত হয়ে গেছে তার জীবন। মামলাটি দ্রুত নিষ্পত্তি সহ অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন এলাকাবাসী। নাটোর প্রতিনিধি নবিউর রহমান পিপলুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2023 সালে নাটোরের গুরুদাসপুরের নারীবাড়ি এলাকার ঘটনা। মেয়েটি তখন 4র্থ শ্রেণীতে পড়ে। মা অন্যত্র বিয়ে করে মেয়েকে দাদির কাছে রেখে চলে যান। ওই ছাত্রীর প্রতিবেশী 55 বছর বয়সী জাহিদুল খা তাকে ধর্ষণ করে। খুব কষ্টে আছে, আমি তো একটা সওয়াল, আমার আবার সওয়াল রাখা লাগে, এর যেন একটা বিচার হয়। সরকার থেকে একটাই দাবি, আমাকে যেন একটা ব্যবস্থা করে দিই। কয়েক মাস পর মেয়েটির দৈহিক পরিবর্তন দেখা দেয়। পরে অপারেশনের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম হয়। ডিএনএ পরীক্ষায় ধর্ষকের সাথে নবজাতকের নমুনা মিলে যায়। তবে সন্তানের পিতৃ পরিচয় দিতে অস্বীকৃতি জানায় জাহিদুল খা। মেয়েটির দাদি বাদী হয়ে 2023 সালের 18 জুন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করলে ধর্ষক জাহিদুল খাকে গ্রেফতার করে র্যাব। তবে জামিনে ছাড়া পাওয়ার পর মামলা তুলে নিতে হুমকি দিয়ে যাচ্ছে। থানার যাওয়ার পর আমার আর বারাত দিলে কলেজে যাওয়া লাগবে, এটি থাকেন 2 রাত থাকার পরে নাটোর কোর্টে লিজা কাগজপাতি জমা দিয়েছে। এখন খালি হুমকি দিচ্ছে যে আমার কাছে আসতে পারবি না। হুমকি দেওয়ার বিষয়টি জানতে ধর্ষকের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী বিষয়টি সত্য নয় বলে দাবি করেছেন। আমার স্বামী হুমকি দিচ্ছে না, আমার স্বামী ভ্যান চালায়, সুরাত মানুষের কাজ কাম করে, হুমকি দেয় না বা তার আশপাশে যেতে যায় না। অপরাধ তো সে করছিলই, তার বিচার তো করছে, কেস চলতেছে আইনি ধারার। জমিতে দিনমজুরি করে দিন কাটছে তাদের, তার উপর আরও একটি শিশুর দায়িত্বভার। তাদের এ বিপদের সহায়তার আবেদন জানিয়েছেন প্রতিবেশী সহ গণ্যমান্য ব্যক্তিরা। গরিব অসহায় পরিবার, তারা অতি কষ্টে জীবনযাপন করছে, কিন্তু এর কোনো বিচার আদি এখন পর্যন্ত পায় নাই। সেও শিশু, সে একটা বাচ্চা শিশুকেও জন্ম দেয় এবং এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং রাষ্ট্রীয়ভাবে চাচ্ছি তার জন্য এই বিচারটা সম্পন্ন হয়। অসহায় পরিবার, এই পরিবারকে রাষ্ট্রীয়ভাবে দেখাশোনা করার দায়িত্ব মনে করছি আমি। এই মা এবং শিশুর জীবন রক্ষার্থে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ওই কিশোরীর স্বাস্থ্য সুরক্ষা এবং আর্থিক অনটন দূর করতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। সামনে ঈদকে উপলক্ষ করে প্রয়োজন মাফিক ব্যবস্থা নিব, ওর জন্য যেটা সুবিধা হয় ওই ধরনের ব্যবস্থা নিব। আর পাশাপাশি একজন ছোট বাচ্চা ও যেন ভবিষ্যৎটা সুন্দর হতে পারে, তার জন্য যেন আমরা সবাই সর্বতোভাবে সহযোগিতা করি। আর্থিক অনটন দূর করার পাশাপাশি তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি সবার। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ময়মনসিংহ নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার হয়েছে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার প্রধান সহ 10 জন। এরপর থেকে প্রশ্ন উঠেছে, কিভাবে তারা আশ্রয় নিলেন, কেমন ছিল তাদের চলাফেরা। এ নিয়ে বাড়ির মালিক ও স্থানীয়দের সাথে কথা বলেছেন আমাদের ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েল ও নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলাম। বিস্তারিত থাকছে আমাদের ডেস্ক রিপোর্টে। রোববার মধ্যরাতে ময়মনসিংহের নতুন বাজার মোড়ের একটি বহুতল ভবন থেকে গ্রেপ্তার হন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার 4 সদস্য। এরপর থেকে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্যের, আতঙ্ক ছড়ায় জনমনে। প্রশ্ন ওঠে, কিভাবে আশ্রয় নিলেন তারা? তারা অবশ্যই অপরাধী না হলে তো কাউকে ধরে নিয়ে যাবে না। এটা তো অবশ্যই রিস্কি ব্যাপার ছিল। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যেই এই ধরনের নিষিদ্ধ সংগঠনগুলো এখন সোচ্চার হচ্ছে। ভবনটির কেয়ারটেকার জানান, 4 মাস আগে ভুয়া পরিচয়পত্র দেখিয়ে মাসে 20,000 টাকায় ভাড়া নেন। বেসালা দিবন বলে, ঠিক আছে, আমার আব্বা আম্মা থাকবো, আমরা মাদ্রাসা পড়াই টঙ্গী, আমার ছোট ভাই থাকবো, আর বড় যে হুজুর সে বললো আমি মাঝে মাঝে আসা থাকবো। যে আইডি কার্ড দিছে আমাদেরকে সে রয়েছে কোথাও দিছে, দিন গেছে আবার রয়েছে এরকম।
এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় চট্টগ্রামের মাছ ব্যবসায়ী পরিচয়ে ভূমিপল্লী টাওয়ারে বাসা ভাড়া নেন আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি সহ 6 জন। বাড়ির মালিক জানান, গত বছরের নভেম্বরে অসুস্থতা এবং ঢাকায় ডাক্তার দেখানোর কথা বলে ভাড়া নেন আতাউল্লাহ। এরা সবাই মিলে কইলো মাছ ব্যবসায়ী। ওই যে আমার বললো এমরান নামে একটা আছে হুজুরেরা, এ ভাড়া দিত। প্রতিবেশীরা জানান, নামাজ পড়া, নিত্যপণ্য ক্রয়সহ প্রয়োজনীয় কাজ ছাড়া তারা বাসা থেকে বের হতেন না, বেশি কথাও বলতেন না কারোর সাথে। এখানে কখনো ঘোরাঘুরি বা এখানে একটু 5 মিনিট দাঁড়ানো বা করা কখনোই এটা হয় নাই। আমরা নিজেরা খুব আতঙ্কের ভিতরে এখনো আছি যে কার সাথে আমরা থাকলাম। তারা ডাক্তার কাছে যাইতেছে এটাই বলতেছে। আমার 2 জন আর একটা বাচ্চা আছিল 10-12 বছরের। আতাউল্লাহ সহ সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাসা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিনের বেঞ্চ এই আদেশ দেন। এদিকে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। ছুটির পরই শুনানি। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। গত বছর 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমান সহ সব আসামিদের মুক্ত করে দেন হাইকোর্ট। 2018 সালে 10 অক্টোবর ওই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনের মৃত্যুদণ্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি গ্রহণ করে সবাইকে খালাস করে দেয়া হয়। বুধবার এই মামলার তারেক রহমানের খালাস সহ সব আসামির সাজার বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। তবে শুনানি হবে আগামী 20 এপ্রিলের পর। পূর্ণাঙ্গ রায় বের হওয়ার পরে রাষ্ট্রপক্ষ থেকে একটি লিভ টু আপিল দায়ের করা হয়েছে। এটি আজকে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে 24 নম্বর আইটেম আকারে শুনানির জন্য কার্যতালিকায় আছে। আমরা আশা করি হাইকোর্ট বিভাগ যে রায় দিয়েছে 21 আগস্টের মামলায়, সুপ্রিম কোর্টও সেই রায়কে যথাযথভাবে আপহেল করবেন এবং বহাল রাখবেন। এদিকে 1/11 সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বাসা থেকে অস্ত্র উদ্ধার হওয়ায় যে 17 বছরের সাজা হয়েছিল তার, সেই মামলা থেকে তাকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এটি একটি অবৈধ প্রক্রিয়ায় মামলা দায়ের করা হয়েছে, এই জন্য এই মামলার প্রক্রিয়াটাই অবৈধ ঘোষণা করেছেন। একই সাথে যাদেরকে সাক্ষী রাখা হয়েছে, যাদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সাজা দেওয়া হয়েছে, তিনি তা অ্যানালাইসিস করে বলেছেন যে এগুলো একটার সঙ্গে আরেকটার কোনো মিল নাই। এই মামলার মধ্য দিয়ে সব মামলা থেকে মুক্ত হলেন লুৎফুজ্জামান বাবর। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। অপেক্ষার প্রহর শেষ হলো। নভোযান ত্রুটিতে দীর্ঘ 9 মাস মহাকাশ স্টেশনে আটকে থাকার পরে ফিরে এসেছেন 2 মার্কিন নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। এলন মাস্কের স্পেসএক্সের মহাকাশযান ড্রাগনে চড়ে নাসার বিশেষ মিশনের মাধ্যমে তাদের ফিরিয়ে আনে নাসা। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। মহাকাশযান ড্রাগনে করে মঙ্গলবার পৃথিবীর উদ্দেশ্যে মহাকাশ স্টেশন ছেড়ে আসেন বুচ ও সুনিতা এবং 2 উদ্ধারকারী নভোচারী। প্রায় 17 ঘন্টা পর বুধবার বাংলাদেশ সময় রাত 3:57 ফ্লোরিডা উপকূলের সমুদ্রে অবতরণ করে তাদের বহনকারী মহাকাশযান। গত বছরের 6 জুন 1 সপ্তাহের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান বুচ ও সুনিতা, কিন্তু তাদের বহনকারী মহাকাশযান স্টারলাইনে ত্রুটি দেখা দিলে নিরাপত্তার কারণে তাদের ফিরিয়ে আনতে পারেনি নাসা। দীর্ঘ 9 মাস ফুটবল মাঠের সমান নাসার আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে ছিলেন তারা। মহাকাশে আটকে থাকা প্রতিটা মুহূর্ত স্মৃতি হিসেবে আগলে রাখতে চান 2 নভোচারী। তারা জানায়, সবচেয়ে কঠিন ব্যাপার ছিল তারা জানতো না কবে পৃথিবী ও পরিবারের কাছে ফিরতে পারবেন তারা। তাদের পৃথিবীতে ফিরিয়ে আনতে নাসা ও স্পেসএক্স নাসা ক্রু 9 মিশন পরিচালনা করে। মঙ্গলবার মহাকাশযান ড্রাগনে তাদের উদ্ধারে যান মার্কিন নভোচারী নিকোলাস হ্যাগ ও রুশ নভোচারী আলেকজান্ডার গর্বুনভ। 17 ঘন্টা পর ফ্লোরিডার উপকূল থেকে প্রায় 50 মাইল দূরে সমুদ্রে নেমে আসে তাদের উদ্ধারকারী মহাকাশযান। বুচ ও সুনিতাকে নাসার হাউস্টনের জনসন স্পেস সেন্টারে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে নাসা। নাইম আহমেদ, 21 টেলিভিশন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর ডক্টর ইউনূসের মামলা বাতিল সঠিক ছিল কিনা সে বিষয়ে আগামী 23 এপ্রিল রায় দেবেন আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এ বিষয়ে রায়ের জন্য দিন ধার্য করেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আপিল বিভাগ যেন মামলাটি খারিজ না করে আপিলটি নিষ্পত্তি করে দেন। একই সাথে আপিল বিভাগকে সংবিধানের 104 অনুচ্ছেদ প্রয়োগ করে মামলাটি নিষ্পত্তি করতে অনুরোধ করেন অ্যাটর্নি জেনারেল। এ সময় ডক্টর ইউনূসের আইনজীবী বলেন, হয়রানি করতেই এই মামলাটি করা হয়েছিল। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 11 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করে খালাস দেন ঢাকার বিশেষ জজ আদালত 4। সে সময় দুদকের করা মামলা প্রত্যাহারের আবেদন করা হয়। আমরা যে বক্তব্যটা দিয়েছি রায়ের জন্য, যে মামলা উইথড্র করাটা সঠিক হয় নাই, এটা আদালতের উপরে একটা অবৈধ চর্চা করা হয়েছে। সুতরাং এটা আদালতের নিয়ম অনুযায়ী, নিম্ন আদালতের জাজমেন্টের চার্জ ফ্রেমের বিরুদ্ধে আমরা হাইকোর্টে আসছি। হাইকোর্ট এটা রিজেক্ট করেছে বিগত গভর্নমেন্টের সময়। আমরা এখানে আপিল করেছি ইন টাইম। সুতরাং এই আইনের প্রক্রিয়ায় মামলাটা নিষ্পত্তি হবে এবং আমরা মামলার কোয়াশমেন্ট চাচ্ছি, বাতিল চাচ্ছি। এবারের বাজেট বাস্তবমুখী হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আকার বড় না হলেও মানুষের আয় বাড়াতে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের চেষ্টা থাকবে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট নিয়ে গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে আলোচনা। অর্থ মন্ত্রণালয়ের এই আয়োজনে উঠে আসে নানান পরামর্শ। ব্যক্তি আয় কর সীমা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ এবং ক্যাশলেস ব্যবস্থা সহ জনবান্ধব বাজেটের সুপারিশ আসে গণমাধ্যম থেকে। আলোচনা শেষে অর্থ উপদেষ্টা জানান, বাজেট নিয়ে কথার ফুলঝুরি থাকবে না এবার। আমরা বলছি এই বছরের বাজেটটা আমরা একটু বাস্তবমুখী করব। বাজেটের সাইজ হয়তো বড় করব না, এডিপির সাইজও খুব হয়তো বড় হবে না, কিন্তু সেখানে আমরা কতগুলো বিশেষ দিকে নজর দেব। মূল্যস্ফীতিটা কমাতে, সাথে মানুষের আয় যেন বাড়ে, সেটা কর্মসংস্থানের কথা বলি। তবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, বিশেষ করে প্রাইভেট সেক্টর। উন্নয়নশীল দেশের কাতারে যেতে প্রস্তুতি বাকি আছে বলেও জানান উপদেষ্টা। গ্র্যাজুয়েশনের বিষয়টা হয়েছে কি, অনেকে অনেক কথা বলছে, আমার স্পেশাল অ্যাডভাইজার বলছেন এটা মিন করতে আমরা প্রিপারেশনটা নিতে পারি। এবং বাংলাদেশ যদি একটু অ্যাটেম্প না নেয় যাওয়ার পথে, অন্য অন্য দেশগুলো কিন্তু আমাদের ভুটান, আফ্রিকার কটা দেশ, ওরা বলছে বাংলাদেশ করলে আমরা সাহস পাবো। অন্তর্বর্তী সরকারের দেওয়া বাজেট রাজনৈতিক সরকার এসে ছুঁড়ে ফেলে দিতে পারবে না বলেও উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। বাজেটের ইম্প্যাক্টটা কি হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন ইউপিডিএফ প্রসিত দলের এক কর্মী। আহত হয়েছেন এক নারী। মাটিরাঙ্গার তাইন্দং হেডম্যান পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল 7টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এসব সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান অস্তিন ত্রিপুরা নামে একজন। গুরুতর আহত হন নিহতের বোন তারাপতি ত্রিপুরা। ইউপিডিএফের জেলা সংগঠক অঙ্গ মার্মা ঘটনার জন্য জনসংহতি সমিতিকে দায়ী করেছেন। তবে এ নিয়ে জনসংহতি সমিতি কোনো বিবৃতি দেয়নি। সিলেট বিশ্বনাথের মটুকোনা গ্রামে চুরির অপবাদ দিয়ে এক কিশোরকে অমানবিক নির্যাতন করা হয়েছে। ওই কিশোরের নাম অলিউর রহমান। রোববার বিকেলে বাজার থেকে বাড়ি ফেরার সময় মৌজপুর গ্রামের অলিউর রহমানকে চোর অপবাদ দিয়ে আটক করে মটুকোন গ্রামের মানুষ মারধর করে। পরে তাকে স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান লায়েক আহমেদের বাড়িতে নিয়ে গ্রিলের সাথে বেঁধে আরও নির্যাতন করা হয়। আহত অলিউরকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল ও পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নির্মমতার এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। এই ঘটনায় অলিউরের বাবা রুহেল মিয়া বাদী হয়ে চেয়ারম্যান লায়েক সহ 5 জনকে আসামি করে থানায় মামলা করেন। এবারের ঈদে গাজীপুরের চন্দ্রা ও বাইপাল মোড়ে বাড়ে ঘরমুখী মানুষের চাপ। এতে টাঙ্গাইল, ঢাকা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদে যানজটের আশঙ্কা করছেন যাত্রী চালকরা। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের সড়ক পথগুলোর মধ্যে ঢাকা উত্তরবঙ্গ অন্যতম দীর্ঘ ও ব্যস্ততম রুট। এ পথে যাত্রীর চাপ বরাবরই বেশি থাকে। ঈদের সময় ভোগান্তিও বেশি হয় এই রুটে। ঢাকা থেকে বের হওয়ার পথে সবচেয়ে বেশি যানজটে পড়তে হয় বাইপাইল ও
চন্দ্রা মোড়ে। বাইপাইল থেকে চন্দ্রা পর্যন্ত 13 কিলোমিটার সড়ক পার হতে কখনো কখনো সময় লাগে 2 ঘন্টার বেশি। গাড়ি ঘোড়া বেশি, চাপ বেশি, তখন লোকের চাপ হবে, ছুটি হয়ে যাবে। রাস্তাঘাটে যদি পুলিশ ভালোভাবে ডিউটি করে তাহলে যানজট থাকবে না। আমাদের রাস্তা দিন সম্পূর্ণভাবে ক্লিয়ার থাকে, পুলিশ দিন আমাদের সহায়তা থাকে। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পের ফ্লাইওভারগুলো চালু হওয়ায় চাপ কিছুটা কমেছে, তবে ঈদে যানজটের আশঙ্কা যাত্রীদের। বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সবগুলোই তো 26 তারিখে পড়েছে আর কি বন্ধ, তো তখন অবস্থাটা একদমই বৃষ্টি হয়ে যাবে। রাস্তাঘাট এখন ফ্রি, আশা করি সামনেও ফ্রি থাকবে। ঈদে আমরা সাধারণ মানুষ যাতে ভালোভাবে এবার ভোগান্তির কোনো শিকার না হই। ট্রাফিক পুলিশ বলছে এবার ঈদ যাত্রা নির্বিঘ্নে সব প্রস্তুতি শেষ। বর্তমান যে জনবল আছে তার পাশাপাশি অতিরিক্ত জনবল ডেভেলপমেন্ট থাকবে। আর এইখানে যে বিআরটিএ যে লাইনটা আছে, আমরা যখন ঈদে ঘরমুখী চাপটা বেড়ে যাবে তখন আমরা চেষ্টা করবো এটা অনলাইন করে দিতে। যানজট মুক্ত রাখার জন্য আমাদের সব ধরনের প্রচেষ্টা থাকবে, সব ধরনের কার্যক্রম চলমান থাকবে। আশা করি এই আসন্ন ঈদে ঘরমুখী মানুষ স্বাচ্ছন্দ্যেই তারা যেতে পারবে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঈদের বাকি আর মাত্র কদিন। উৎসবকে ঘিরে জমে উঠেছে ফরিদপুরের ঈদ বাজার। ঝামেলা এড়াতে আগেভাগেই কেনাকাটা সারছেন অনেকে। শহরের বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাত সবখানেই ভিড় করছেন নানা শ্রেণী পেশার মানুষ। ফরিদপুর প্রতিনিধি এহসান রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদকে সামনে রেখে বাহারি ডিজাইনের পোশাকে সাজানো হয়েছে দোকান। ফরিদপুর শহরের নিউ মার্কেট, চকবাজার ও বাড়ি প্লাজা সহ বিভিন্ন মার্কেটের একই চিত্র। পরিবারের সবথেকে ছোট সদস্যকে সঙ্গে নিয়ে পছন্দের পোশাকটি কিনতে দোকানে দোকানে ঘুরছেন ক্রেতারা। কেনাকাটা করে কিন্তু দাম একটু বেশি। মূল্য দাম নিয়ন্ত্রণ আছে, কাস্টমার ভাই ভালোই আছে। ঈদ আলহামদুলিল্লাহ ভালো হবে এবার আশা করছি। গত 2 ঈদের তুলনায় এবার বেচা বিক্রি ভালো হওয়ায় বিক্রেতারাও খুশি। এবারের বেচা কেনা প্রথম রোজার থেকে একটু কম ছিল, বাট আজকের থেকে বেচা কেনা খুব ভালো। আশা করতেছি যে রোজার একদিন পর্যন্ত চলমান থাকবে। খুবই ইনশাআল্লাহ ভালো আছে কাস্টমার, আমরা কাস্টমারও খুশি, আমরাও খুশি। আর আমাদের সবাই সুন্দরভাবে ঈদ করবে এটা আমরা চাই। সব ধরনের আয়ের মানুষের কথাই মাথায় রেখে দোকান সাজানো হয়েছে। বেচা কেনার শীর্ষে ছেলেদের পাঞ্জাবি, শার্ট ও প্যান্ট, এছাড়া মেয়েদের শাড়ি চুড়ির দোকানেও চোখে পড়ার মতো ভিড়। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দুর্নীতি পুরোপুরি শেষ না হলেও অনেকটাই কমেছে বলে মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের সেমিনারে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর দেশের বাণিজ্যিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলার সময় এই কথা জানান তিনি। ব্যক্তিগত লাভের চিন্তা না করে দেশের সামষ্টিক লাভের দিকে নজর দেওয়ার আহ্বানও জানান উপদেষ্টা। যে দেশের থেকে 28 লক্ষ কোটি টাকা চুরি হয়ে চলে গেছে, এখন তো দেশ থেকে এই পরিমাণ টাকা চুরি হচ্ছে না। সো করাপশন শেষ হয়ে যায়নি, করাপশন শেষ হওয়াটা ডিফিকাল্ট। বাণিজ্য সংবাদ। সূচক কমেছে দেশের পুঁজিবাজারে, তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে প্রায় 3 পয়েন্ট, নেমে এসেছে 5207 পয়েন্টে। এদিন ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে 150টির দর, কমেছে 186টির দর, আর অপরিবর্তিত ছিল 59টির দর। লেনদেন হয়েছে 482 কোটি 51 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। সবচেয়ে বেশি বেচাকেনা হয়েছে শাইনপুকুর সিরামিক্স ও ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের শেয়ার। আর বেশি দর বেড়েছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের ইউনিটের। অন্যদিকে ডিএসসিতে বেশি দর হারিয়েছে সমতা লেদারের শেয়ার। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নিউ ইয়র্কে গোলাপের 9 বাড়ির সন্ধান পেয়েছে দুদক, ব্যাংকে 97 কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে কেজিতে 6 টাকা, সংকট কাটছে সয়াবিন তেলের। চট্টগ্রাম বন্দরে মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাস তদারকি, 2 লাইটারের জাহাজ জব্দ। মাছ ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নেন আরসার প্রধান, প্রতিবেশীরা হতবাক।
ধর্ষণ প্রতিরোধে ন্যায় বিচার প্রতিষ্ঠার বিকল্প নেই বলছেন বিশিষ্টজনেরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সংবাদ দেখুন, সঙ্গেই থাকুন।